ফার্স্ট কোশ্চেন আমার যে আপনি তো এসএপি আর্কিটেক্ট ছিলেন এবং সেখান থেকে এই জার্নি ট্রান্সফরমেশনের চিন্তা ভাবনাটা কিভাবে এলো? আমার মনে হলো যে না, শুধু এসএপি করলে হবে, আমাদেরকে একটা টেকনোলজি ইকোসিস্টেম তৈরি করতে হবে, যেখানে এসএপিও থাকবে, কিছু অ্যাপ্লিকেশনও থাকবে যেটা এসএপির সঙ্গে ইন্টিগ্রেট হবে, কথা বলবে এসএপির সঙ্গে, ডেটা এক্সচেঞ্জ হবে। আমাদের সবসময় ডোমেস্টিকে 6 মাসে এসএপি ইমপ্লিমেন্ট, অ্যারোডেকের করা ইমপ্লিমেন্টেশন 6 মাসের ডোমেস্টিকে। আমি কতগুলো নাম বলে দেবো এবং যারা ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করে তারা ভাবতেই পারে না যে 6 মাসে একটা এসএপি ইমপ্লিমেন্ট হচ্ছে। এআই, এমএল, আরপিএ আর ব্লকচেন, আপনি কোনটার ইন্টিগ্রেশন কর্পোরেট ক্লায়েন্টসদের ক্ষেত্রে বেশি করে দেখতে চান? এসএপির রেলিভেন্সটা মানে 2040-তে আপনি কি দেখছেন সিস্টেমের সঙ্গে? সেই সিস্টেমে ইউজাররা ম্যাচিওর হবে। যখনই ইউজাররা ম্যাচিওর হবে তখনই কিন্তু নানা রকম রিকোয়ারমেন্ট ইউজার থেকে উঠে আসবে, অ্যান্ড সেই রিকোয়ারমেন্টগুলো শুনতে হবে, শুনে নিজেকে বিচার বিবেচনা করতে হবে, কনসালটেন্ট বা পার্টনারকে বলতে হবে যে আমার এই অটোমেশনটা দরকার, তবেই সিস্টেমটা কিন্তু নেক্সট লেভেলে যাবে। অ্যাজ এ ফাউন্ডার এবং অ্যাজ এ কর্পোরেট গাইড আপনি নতুন জেনারেশনের বাবা মাদের আগে কি সাজেশন দেবেন যে আপব্রিঙ্গিংটা কিভাবে করা উচিত? আজকের এপিসোডটা একটু অন্যরকম। আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে যার ভিশন আইটি কনসাল্টিং থেকে ট্রান্সফরমেশন পর্যন্ত পৌঁছে গেছে। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ফিউচার কথা শো। আজকে আমাদের গেস্ট হচ্ছেন ডক্টর সুব্রত রায়, ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যারোডেক। স্যার, ফার্স্ট কোশ্চেন আমার যে আপনি তো এসএপি আর্কিটেক্ট ছিলেন এবং সেখান থেকে এই জার্নি ট্রান্সফরমেশনের চিন্তা ভাবনাটা কিভাবে এলো এবং আপনি যখন অ্যাজ এ কনসালটেন্ট কাজ করতেন সেখানের কি এক্সপিরিয়েন্স এবং এখানে এখন কি এক্সপিরিয়েন্স আপনি ফেস করছেন, টোটাল একটা জার্নি আপনি যদি শেয়ার করেন এবং প্রিভিয়াস জার্নি অলসো ফ্রম স্কুল কলেজ। শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এই পডকাস্টটা অর্গানাইজ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে মানে এই হঠাৎ করে ব্যাপারটা নয়, মানে এই যে অ্যারোডেক হয়েছে এটা কিন্তু কোনো হঠাৎ ব্যাপার নয়। মানে আমি যখন কলেজে পড়তাম, আমি বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম আমার তখন আমি ক্যাম্পাসে বসিনি, মানে ইন্টেনশনালি আমি ক্যাম্পাসে বসিনি। আমি যখন থার্ড ইয়ারে ছিলাম ডিটারমাইন্ড ছিলাম যে আই উইল নট গেট ইনটু এনি জব, আমি চাকরি করবো না। তো সেই কারণে আমি স্কিমা ডেভেলপ করি। আমার খুবই ইচ্ছা ছিল রিনিউয়েবল এনার্জির উপর কাজ করা, সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং করার খুবই ইচ্ছা ছিল। তো সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং করার জন্য যা যা করণীয় লাগে সেই সময়, মানে এটা 2001-এর কথা বলছি, 2001 ওই সময় সোলার প্যানেল ম্যানুফ্যাকচার যা যা দরকার লাগে সেই সমস্ত জিনিস আমি সংগ্রহ করা শুরু করি। তখন তো আর ইন্টারনেট ছিল না ওইভাবে যে ফিঙ্গার টিপসে সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। তো যথারীতি প্রচুর বই ঘাটতে হতো, লাইব্রেরিতে বই ঘাটতে হতো, প্রি স্কুল স্ট্রিটে গিয়ে বই কিনতে হতো, কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনতে হতো। তো এসব করে অনেক কিছু করেছিলাম, কিন্তু ফাইনালি ব্যাপারটা খুব একটা প্র্যাকটিক্যাল ছিল না। আমার মনে হয়েছিল যে ইটস নট প্র্যাকটিক্যাল, কারণ একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেট আপ করার জন্য প্রচুর ফান্ডের দরকার লাগে। যদিও তখন গভর্নমেন্ট থেকে সাবসিডি দিচ্ছিল, কিন্তু ল্যান্ড পাওয়াটা একটা খুব চ্যালেঞ্জিং ছিল সব সময়। তো আমি বহুবার ওয়েবলেটাতে ভিজিট করেছি ওই সময়, তারপরে আর হয়ে ওঠেনি। তো তারপর যেটা হলো যে আমার যেহেতু রিনিউয়েবল এনার্জি একটা প্যাশন ছিল, আছে, তো আমি সেটা করলাম যে আমি এনার্জি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শুরু করলাম। ঠিক আছে, সো আমি পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হলাম এনার্জি ম্যানেজমেন্টে। অ্যাট দ্য সেম টাইম আই গট এ জব। ঠিক আছে, এটা কোন সালের কথা? এটা 2002, মানে যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি, অ্যান্ড আই গট এ জব ইন টাটা মোটরস। তো ওখান থেকে আমার ক্যারিয়ার শুরু। তার আগে আমি একটা কোম্পানিতে মাইক্রোপ্রসেসর 8087 নিয়ে কাজ করেছি, যেখানে আমি মাইক্রোপ্রসেসর প্রোগ্রামিং করেছি, এলিভেটর, এসকেলেটর। ওটাও একটা বড় রেপুটেড কোম্পানি ছিল। তারপরে আমি টাটা মোটরস জয়েন করি এবং টাটা মোটরসে ফরচুনেটলি বলবো আমি এমএসডি জয়েন করি, মানে টাটা টেকনোলজিস জয়েন করি অ্যাজ আ এসএপি কনসালটেন্ট। তো ওখানেই আমার
মোটামুটি এসএপি শেখা, তার আগে কিছুটা জানতাম, তো এসএপি আমার ওখানেই শেখা, ওখান থেকে আমার এসএপির জার্নি শুরু। তারপরে টাটা মোটরসে আমি থাকার পর 2006-এ আমি ক্যাপজেমিনি জয়েন করি। ক্যাপজেমিনি 2006-এ কলকাতায় জাস্ট স্টার্ট হয়েছিল। সো আই ওয়াজ ওয়ান অফ দ্য 5 এমপ্লয়িজ ইন ক্যাপজেমিনি। ওকে। সো ক্যাপজেমিনির তখন আমাকে হয়তো একদম বটম থেকে টপ পর্যন্ত সবাই চিনত। অ্যান্ড আই ইউজ টু অর্গানাইজ ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, পিকনিক, মানে যত এক্সট্রা কারিকুলার হয় সবই আমি এবং আমার সঙ্গে আরও অনেকে ছিল, আমরা অর্গানাইজ করতাম এবং ভিজিবিলিটি আমাদের খুব হাই ছিল। সো একটা প্রজেক্টের জন্য আমি তারপর লন্ডন চলে যাই। তো আমি অন অ্যান্ড অফ অনেক মাস, অনেক বছরই লন্ডনে ছিলাম। তো তারপরে ক্যাপজেমিনি থেকে আমি খুব শর্ট ডিউরেশনের জন্য অ্যাক্সেঞ্চার জয়েন করি। বাট একটা প্ল্যান তো ছিল যে আই নিড টু ডু সামথিং বাই মাই ওন। তো তারপরে আমি পিডব্লিউসি জয়েন করি, প্রাইস। তো পিডব্লিউসিতে যখন আমি ছিলাম তখন আমি ইস্টার্ন ইন্ডিয়াতে ছিলাম। তো কলকাতায় প্রজেক্ট দেখতাম, এসএপিতেই কাজ করতাম, ইন্টারন্যাশনাল প্রজেক্টেও কাজ করেছি পিডব্লিউসি থাকাকালীন। তারপরে আমার যে পুরোনো যে প্যাশন, যে আমার যে অবজেক্টিভ ছিল জীবনে, সেটাকে করার জন্য, ফুলফিল করার জন্য আমি বেরিয়ে আসি চাকরি থেকে। কোন সালে? এটা 2015 এন্ড। অ্যান্ড আমি একটা কোম্পানি স্টার্ট করি, নট অ্যারোডেক, এটা পালমারি বিজনেস সলিউশন কনসাল্টিং প্রাইভেট লিমিটেড বলে, যে কোম্পানিতে আমি দুটো ডিভিশন তৈরি করি। একটা হচ্ছে আইটি, একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। তো রিনিউয়েবল এনার্জি ডিভিশনটা পালমারি এনার্জি, যেটাতে আমি অনেকগুলো সোলার পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করি, মানে ইপিসি করি, ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কমিউনিকেশন। তো কলকাতার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমরা প্রচুর ইনস্টলেশন করি সোলার পাওয়ার প্ল্যান্টে। মানে অফ গ্রিডও করি, অন গ্রিডও করি, বড় পাওয়ার প্ল্যান্টও করি, ছোটও করি, অনেক পাম্প ইনস্টলেশনও করি ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামে গিয়ে নাবার্ডের সঙ্গে ইয়ে করে, কোলাবোরেট করে। তো এইসব করতে করতে আমরা আইটিটাও করি, যেহেতু একটা আমাদের অব্লিগেশন ছিল। আমি এসএপি ডোমেস্টিকে করতে পারবো না 1 ইয়ার আফটার লিভিং বিগ ফোর। তো আমি তখন ইমিডিয়েটলি এসএপি করিনি, বাট সেজ বলে একটা ইআরপি আছে যেটা ইস্টার্ন ইন্ডিয়া ছিল না, সেটা আমরা কলকাতার একটা খুবই রেপুটেড অ্যাপ্লায়েন্স কোম্পানিতে ইমপ্লিমেন্ট করি। দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট ইন ইআরপি। এবং সেখানে আমরা ম্যানেজমেন্ট কনসাল্টিংও করি, মানে বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং বা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ইমপ্লিমেন্ট করি। তারপরে একটা ইউএস এর কোলাবোরেশন হয়, তখন আমরা ভাবি যে রিনিউয়েবল এনার্জি ডিভিশন আর আইটি দুটোকে আলাদা করার দরকার আছে। তো সেই ব্র্যান্ডিং এর জন্য প্রয়োজন সেটা। তো আমরা তখন অ্যারোডেক ফর্ম করি, সেটা কলকাতা এবং ইউএস আমরা একসঙ্গে শুরু করি। আমার ইউএস এর একজন এক্স কলিগ ছিলেন ক্যাপজেমিনি, যে ইউএস এর পার্টটা টেক কেয়ার করছিল ওই সময়। সো তারপরে যেহেতু আমার একটা ফেস ভ্যালু ছিল, একটা কানেকশন ছিল ডোমেস্টিকে, তো আমি আস্তে আস্তে ডোমেস্টিক প্রজেক্টগুলো এসএপি, মূলত এসএপি ডোমেস্টিক প্রজেক্টগুলো পেতে শুরু করি ডাইরেক্টলি। মানে আমি কিন্তু কোনোদিন কোনো সাবকন্ট্রাক্টিং এ কাজ করিনি। মানে আমি টিসিএস, আইবিএম বা সিটিএস বা বিগ ফোর এর কে রিসোর্স দিয়েছি, মানে স্টাফিং করেছি। এই লাস্ট 10 বছর আমি একটাও করি। আমি যত প্রজেক্ট করেছি, যত ইমপ্লিমেন্টেশন করেছি, যা করেছি, আমি সব ডাইরেক্ট এন্ড কাস্টমারের সঙ্গে কাজ করেছি। আই নেভার ওয়ার্কড ইন এনি সাবকন্ট্রাক্টিং মোড, কারণ ওটা আমার উদ্দেশ্যও ছিল না। স্টাফিং ওয়াজ নট মাই কাপ অফ টি। আমি সবসময় কনসাল্টিং এ ফোকাস করেছি, তো আমি কনসাল্টিং করেছি সারা জীবন। তো এটাই হচ্ছে জার্নি আজ পর্যন্ত। এবং একটা যেটা তোমার প্রশ্নের মধ্যে ছিল, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। বেসিক্যালি যখন আমি শুধুমাত্র এসএপি নিয়েই ভাবতাম, এসএপি কনসাল্টিং এ ছিলাম, এবং কাস্টমারকে আমরা সবসময় চেষ্টা করতাম সেটা ফিটমেন্ট এসএপিতে হোক বা না হোক, আমরা সেটা এসএপিতে করে দেওয়ার, মানে সেটা কাস্টম হোক বা জি করে যে করে হোক, মানে রিকোয়ারমেন্টটা মিট করা। সেখানে আমি যেটা রিয়েলাইজ করলাম, এটা আমার অত্যন্ত নিজের মতামত, এবং মেবি অন্য কেউ এটা ডিফার করতেই পারে, বাট আমার যেটা মনে হলো, আমরা তো কনসাল্টিং, উই ডু কনসাল্টিং, সো উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য পেন। মানে আমাদের তো কাস্টমারের পেনটা বোঝা উচিত, এক্সপেকটেশন বোঝা উচিত, এবং কাস্টমারের সলিউশনটা টেকনোলজি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। কাস্টমারের
পেইন যেটা আছে সেটা মিটিগেট করার জন্য যা সলিউশন ইমপ্লিমেন্ট করতে হবে সেটা ইমপ্লিমেন্ট করা উচিত। ইট শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ টেকনোলজি। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে না, শুধু এসএপি করলে হবে না, আমাদেরকে একটা টেকনোলজি ইকোসিস্টেম তৈরি করতে হবে যেখানে এসএপিও থাকবে, কিছু অ্যাপ্লিকেশনও থাকবে যেটা এসএপির সঙ্গে ইন্টিগ্রেট হবে, কথা বলবে এসএপির সঙ্গে, ডেটা এক্সচেঞ্জ হবে, ডেফিনেটলি ফলোইং দ্য কমপ্লায়েন্স। এরকম নন কমপ্লায়েন্ট মোডে নয়, মেবি আমরা উই ক্যান ইউজ পিআইপিও, সিপিআই বা রেস্টফুল এপিআই ইউজ করতে পারি, বা এখন তো বিটিপি বা ডিজিটাল লাইসেন্স ইউজ হচ্ছে। তো সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমরা টেকনোলজি কনসাল্টিং কনসেপ্টটা নিয়ে আসি, নট অনলি পিওরলি এসএপি কনসাল্টিং। সো অ্যারোডেক কিন্তু আজকের দিনে টেকনোলজি কনসাল্টিং ফার্ম, ইটস নট পিওরলি এসএপি কনসাল্টিং। এসএপি ইজ ওয়ান অফ দ্য পার্ট। আমরা এসএপি ইউজ করি টু অ্যাড্রেস কাস্টমার ইস্যুস, আর যেখানে যে কাস্টমার এসএপি ইমপ্লিমেন্টেড আছে সেখানে আমরা চেষ্টা করি অটোমেট করা, এনহ্যান্স করার। বাট উই আর নট পিওরলি এসএপি কনসাল্টিং ফার্ম, উই আর টেকনোলজি কনসাল্টিং। এসএপি ইজ ওয়ান অফ দ্য ডিভিশন। ওকে, তো আমরা শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, যার নাম হচ্ছে চেনা জানা। এর একটা ইন্ট্রোডাকশন রাউন্ড। তো ফার্স্ট কোয়েশ্চেন তো অলরেডি হয়ে গেল, সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাবো। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি 4.0 আর এই আইওটি এরাতে অ্যারোডেকের মানে ফার্স্ট বিগ মাইলস্টোনটা কি ছিল? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। ইন্ডাস্ট্রি 4.0 ওর মধ্যে একটা বড় অংশ হচ্ছে ব্লকচেন। 2017 যখন ব্লকচেন তার আগে থেকেই ছিল, কিন্তু 2017 একটা ব্লকচেনের বুম তৈরি হয়েছিল। এবার সেটা বুম না বাবলস সেটা বলা কঠিন, কিন্তু এই যে যখনই কোনো কিছু নতুন জিনিস টেকনোলজি আসে, বাই নেচার আমরা চেষ্টা করি যে ফার্স্ট ট্র্যাকে সেটাকে অ্যাডাপ্ট করা, এবং আমিও সেই ফার্স্ট ট্র্যাকে গিয়ে ব্লকচেনটাকে অ্যাডাপ্ট করেছিলাম 2017। এবং আমি একজন প্রথম সারির ব্লকচেন কনসালটেন্টই ছিলাম আর কি। মানে আমি বলাটা ভুল, অ্যারোডেক এজ এ কোম্পানি আমরা ওই সময় সাপ্লাই চেন ব্লকচেনের উপরে খুব ফোকাস করেছিলাম, বিকজ আমাদের ডোমেনটাই কিন্তু এন্টারপ্রাইজ ওরিয়েন্টেড। তো সাপ্লাই চেন আমাদের ওয়ান অফ দ্য কোর ডোমেন। তো ব্লকচেনটাকে কিভাবে সাপ্লাই চেনে ইউজ করা যায় সেইভাবে আমরা চেষ্টা করেছিলাম। এবং আমরা কলকাতার অনেক বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানির সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, পিওসি করেছি। কলকাতায় করা সম্ভব হয়নি, আমরা মিডল ইস্টে করেছি পিওসি, মোস্টলি সাপ্লাই চেন অন ব্লকচেন। আমরা অ্যারো চেন বলে একটা কনসেপ্ট নিয়ে এসেছিলাম, যেখানে সাপ্লাই চেন ব্লকচেন প্ল্যাটফর্মটা কিভাবে লেভারেজ করা যেতে পারে সেটা চেষ্টা করেছিলাম। তারপরে অ্যান্টি কাউন্টারফেট টেকনোলজি, মানে হাউ টু স্টপ দ্য কাউন্টারফেট প্রোডাক্টস, সেখানে ব্লকচেনের অ্যাপ্লিকেশন কি হতে পারে সেই কনসেপ্টটা আমরা নিয়ে এসেছিলাম। তো এরকম ব্লকচেনের এই ব্যাপারটা সাপ্লাই চেনে আমরা অনেক কাজ করেছি। এবং ইনফ্যাক্ট ডিউরিং কোভিড আমরা একটা ব্লকচেনের প্রজেক্ট করছিলাম, সেটা হচ্ছে ডিজিটাল স্পোর্টস ক্লাব। এটা একটা ইন্টারন্যাশনাল ফান্ডেড প্রজেক্ট ছিল। তো সেটা 2020 আমরা স্টার্ট করি, এবং এটার পেছনেও হচ্ছে ইথেরিয়াম ছিল অ্যাজ এ ব্লকচেন। এবং প্রজেক্টটা ডিজিটাল একটা স্পোর্টস ক্লাবকে পুরোপুরি, একটা নয় মাল্টিপল স্পোর্টস ক্লাবকে ডিজিটাল একটা প্ল্যাটফর্মে অনবোর্ড করা, সেখানে ভোটিং, কোচ সিলেকশন, টিম সিলেকশন, রিওয়ার্ড, ফ্যান বেস তৈরি করা। সো এভরিথিং ওয়াজ দেয়ার। সো দিস ইজ ওয়ান অফ দ্য মেজর ব্লকচেন প্রজেক্ট উই ডিড। বাট এছাড়াও সাপ্লাই চেন ব্লকচেন যেরকম বললাম, ওখানে অনেক পিওসি প্রজেক্ট হয়েছে। অনেস্টলি স্পিকিং খুব বড় প্রজেক্ট যেটা সাপ্লাই চেন ব্লকচেনে যে আমরা এক্সিকিউট করেছি এরকম নয়। তারপর তো যে কোনো টেকনোলজি টেকনিক্যালি ভায়াবলের সঙ্গে সঙ্গে ইকোনমিক্যালি, টেকনিক্যালি ফিজিবলের সঙ্গে সঙ্গে ইকোনমিক্যালি ভায়াবলও হতে হবে। সেই জন্য অতটা অ্যাডাপ্টিবিলিটি, মার্কেট অ্যাডাপ্টিবিলিটি অতটা হাই না। শুধুমাত্র খুব ক্রিটিক্যাল কেসে বা ক্রিটিক্যাল রিকোয়ারমেন্টের জন্যই কিন্তু আজকের দিনে সাপ্লাই চেন ব্লকচেনটা ইউজ হতে পারে, যেখানে কাস্টমার রিকোয়ারমেন্টটা খুবই হাই অ্যান্ড ট্রান্সপারেন্সি যেখানে ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আর হচ্ছে সিকিউরিটি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেখানেই মতো ব্লকচেন ইউজ করবে। এছাড়া আইওটিতে আমরা অনেক প্রজেক্ট করেছি। আইওটিতে আমরা
প্লান্ট অটোমেশন করেছি, প্রেডিক্টিভ মেনটেন্যান্স সলিউশন বানিয়েছি by using deep learning algorithm and collecting the big data from the soft floor or machine analytics করে। তো collaboratively data science, deep learning and IoT আমরা অনেকগুলো প্রজেক্ট করেছি যেখানে হাই ডেটা ট্রান্সফার, বিগ ডেটা অ্যানালিটিক্স ইনভলভমেন্ট অনেক ছিল। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, আপনি তো অ্যাজ এ ফাউন্ডার আপনার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, তো সেই পার্সপেক্টিভ থেকে আমি জিজ্ঞাসা করছি যে আপনি যখন কোনো প্রজেক্ট, ইউএস বেস প্রজেক্ট যখন নেওয়া হচ্ছে বা ইউরোপিয়ান কান্ট্রি থেকে প্রজেক্ট তোলা হচ্ছে, তখন কি ডিফারেন্স ফেস করেছেন, এবং যখন ডোমেস্টিক ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করা হচ্ছে বা বিড করা হচ্ছে ইন দ্য সেন্স অ্যাজ এ টেকনোলজি কনসাল্টিং কোম্পানি, তো কি প্রবলেমটা ফেস হচ্ছে এবং কতটা ডিফিকাল্ট একটা ফরেন প্রজেক্ট বা মিডল ইস্ট প্রজেক্ট বিট করা এবং একটা ইন্ডিয়ান প্রজেক্ট বিট করা? এবং আমার মনে হয় এটা আপনি যেহেতু পিডব্লিউসি এবং ক্যাপজিতে ছিলেন, তো ওখানেও আপনি কিছুটা এই ব্যাপারটা দেখেছেন। না, যেহেতু আমার অভিজ্ঞতাটা খুবই মিশ্র, তো আমি ডোমেস্টিকেও এক্সটেন্সিভলি কাজ করেছি, ইন্টারন্যাশনালেও এক্সটেন্সিভলি কাজ করেছি, হ্যাঁ হ্যান্ডস অন, মানে আমি হাতে কাজ করেছি। এরকম না আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট করেছি আর নিজেকে এক্সেলেই সীমিত রেখেছি, ওরকম নয়। এখনো আমি হ্যান্ডস অন, মানে আই ক্যান ডু ওয়ার্ক। এসএপিতে অন্যান্য টেকনোলজিতে আমি যথেষ্ট নিজেকে চর্চার মধ্যে রাখি, সলিউশনিং এ তো অনেক বেশি রাখি। তো একটা মেজর ডিফারেন্স হচ্ছে এক্সপেকটেশন। ডোমেস্টিক কাস্টমার, মানে আমি ইন্ডিয়া বলছি, ইন্ডিয়ার মতো আরো অনেক কান্ট্রি আছে যেগুলো ভেরি সিমিলার টু ইন্ডিয়া, আমি সেগুলোতে যাচ্ছি না, আমি ইন্ডিয়ার কথা বলছি যেখানে আমরা কাজ করি বা ডে ইন ডে আউট আমাদের সঙ্গে কাস্টমার ইন্টারাকশন হয়। এক্সপেকটেশন একটা মেজর ফ্যাক্টর। ডোমেস্টিক কাস্টমারে যখন কোনো প্রজেক্ট শুরু হয় তখন যে স্কোপটা ডিফাইন করা হয়, তারপরে যে জায়গায় গিয়ে পৌঁছায় স্কোপটা, সেটার মধ্যে একটা বড় ডিফারেন্স তৈরি হয়। ইন্টারন্যাশনাল কাস্টমারে হ্যাঁ আচ্ছা ডিফারেন্স তৈরি হলো স্কোপে, কিন্তু প্রজেক্টের ডিলে কোনো ডিফারেন্স হয় না। কিন্তু খুব কম ক্ষেত্রেই কমার্শিয়ালি ডিফারেন্সটা আসে। মানে যদিও এই কথাগুলো এভাবে বলা ঠিক নয়, কিন্তু এটা ফ্যাক্ট। কারণ এর একটা মেজর কারণ, আমি দোষ বা ভুল এটা বলছি না, এটা কিছুটা সিস্টেম ইন্টিগ্রেটর যাই ইমপ্লিমেন্টার তারও রেসপন্সিবিলিটি, কিছুটা কাস্টমারের রেসপন্সিবিলিটি থাকে টু ফ্রিজ দ্য স্কোপ অফ ওয়ার্ক অর ইউ ক্যান সে স্টেটমেন্ট অফ ওয়ার্ক। যখন কোনো প্রজেক্ট শুরু হয় তখন যে স্কোপ অফ ওয়ার্কটা ডিফাইন করা হয়, এবং যখন প্রজেক্টটা চলে সেই সময় যে চেঞ্জেস গুলো আসে, হ্যাঁ, সেটা আগে থেকে প্রেডিক্ট বিজনেস করতে পারে। তার কারণ হচ্ছে ডিউ টু ভেরি শর্ট স্প্যান অফ টাইম ইন ডিজাইন। আমাদের সবসময় ডোমেস্টিকে 6 মাসে এসএপি ইমপ্লিমেন্ট করতে হয়, ঠিক আছে, 6 থেকে 7 মাসে। মানে আমাদের অ্যারোডেকের করা ইমপ্লিমেন্টেশন 6 মাসের ডোমেস্টিকে। আমি কতগুলো নাম বলে দেবো, ইউ ক্যান ইমাজিন। এবং যারা ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করে তারা ভাবতেই পারে না যে 6 মাসে একটা এসপোহানা ইমপ্লিমেন্ট হচ্ছে। হ্যাঁ, কেউ ভাবতেই পারবে না, কিন্তু ডুয়েবল। উই ডিড ইট মাল্টিপল টাইমস। ইন্টারন্যাশনাল প্রজেক্টের টাইম লাইনটা ফ্যাক্টর, টাইম লাইনটা অনেকটা বড় থাকে। ডিজাইনে আমরা অনেক বেশি সময় ব্যয় করি, যেহেতু আমরা ডিজাইনে অনেক বেশি সময় ব্যয় করি, চেঞ্জ রিকোয়েস্ট আসার সম্ভাবনাটা থাকে, কিন্তু অত বেশি থাকে না যতটা ডোমেস্টিকে থাকে। যদি আমরা 6 মাসে একটা ইমপ্লিমেন্টেশনের টাইম লাইন ডিফাইন করি, এটা আমরা ডিফাইন করছি না, ক্লায়েন্ট বলছে অন্য পার্টনার করতে পারে 6 মাসে, তুমি কেন করতে পারবে? তো মার্কেট ইজ কম্পিটিটিভ, উই অলসো নিড টু টেক আপ দ্য প্রজেক্ট, হ্যাঁ, বাই দ্য গিভেন টাইম লাইন। তো যখন 6 মাসে একটা ইমপ্লিমেন্টেশন হবে তখন তার ডিজাইন টাইম লাইন কত হবে? 1.5 মাস ম্যাক্সিমাম। তো 1.5 মাসে আমি একটা সিস্টেম ডিজাইন করছি, বিজনেস ব্লুপ্রিন্ট ডিজাইন করছি, সেটা রান থ্রু করাচ্ছি, সেটা সাইন অফ করাচ্ছি, আমাদেরও মিস হয়ে যাবে অনেক জিনিস, কাস্টমারেরও মিস হয়ে যাবে। দিস ইজ দ্য মেজর ডিফারেন্স। উই আর নট পুটিং গুড টাইম ফর ডিজাইনিং, দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করার দরকার, সেটা হচ্ছে যে মানে এখন তো আপনি যেরকম বললেন যে 2017-এ ব্লকচেন নিয়ে একটা বাবল ক্রিয়েট হয়েছিল, তো এখন আপনি জানেন এআই নিয়ে একটা বাবল ক্রিয়েট হচ্ছে।
মানে আমি বলছি না যে এআই আসবে না বা এআই অটোমেশন করতে পারছে না, দ্যাটস এভরিথিং ইজ হ্যাপেনিং, বাট ইন রেসপেক্টিভ অফ এসএপি আমি আপনার কাছ থেকে এআই এর ভিশনটা জিজ্ঞেস করছি, এবং এসএপি কনসালটেন্টদের আগামী দিনে কি দরকার পড়বে, নাকি যেটা লোকজন বলছে যে এআই ডেভেলপার কনসালটেন্ট সবাইকে রিপ্লেস করে দেবে থ্রু এআই এজেন্টস, বাট এটা কতটা ফিজিবল বলে মনে হচ্ছে ইন রেসপেক্টিভ অফ এনি ইআরপি, স্পেশালি ইন এসএপি? এটা এআই এর যে রেভলিউশন শুরু হয়েছে, এর সঙ্গে এন্টারপ্রাইজ সফটওয়্যারের কোনো সম্পর্ক নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে বিং এ এসএপি কনসালটেন্ট, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন এআই, হ্যাঁ, ইররেসপেক্টিভ অফ দ্য প্ল্যাটফর্ম ইউ ক্যান লার্ন এআই। কখনোই দরকার নেই এসএপি জুল শিখতে হবে, ইটস নট নেসেসারি। ঠিক আছে, এসএপিটা কি এই জিনিসটা সবার আগে বোঝা সবার খুব দরকার। ইটস আ এন্টারপ্রাইজ প্ল্যানিং, এ কনসাল্টিং প্রোডাক্ট, ইটস নট এ সফটওয়্যার প্রোডাক্ট। আমাদের প্রথমেই আমাদের মাইন্ডসেট তৈরি করতে হবে, যখনই আমরা এসএপি তে কাজ করছি, উই আর নট ডেভেলপার, উই আর কনসালটেন্ট। সো টু বিকাম কনসালটেন্ট আমাদের সেই কনসাল্টিং অ্যাকিউমেন্টটা থাকতে হবে। তো আমি যখন এআই নিয়ে কথা বলছি, এআই মানে আমি এসএপি, ওরাকেল বা মাইক্রোসফট ডায়নামিক্স এর মতো ইআরপির সঙ্গে ওটাকে অতপ্রতভাবে জড়াবো কেন? আমি যখন যে এজেন্ট গুলো ডেভেলপ করছি এআই এজেন্টিং, সেটা আমি এসএপির বাইরেও করতে পারি, ওরাকেলের বাইরেও করতে পারি, অ্যান্ড উই ক্যান ইউজ দ্য এন্টারপ্রাইজ ডেটা, এসএপি ডেটা আমরা ইউজ করতে পারি। ইউজ করে উই ক্যান ডেভেলপ agents in AI, and whatever output we'll get from there we can feed again to SAP. So ব্যাপারটা এরকম একদমই নয় যে এসএপি কনসালটেন্টদের এআই শিখতে হবে মানে এসএপি এজ এআই শিখতে হবে। হ্যাঁ, টু আপগ্রেড, সবসময় আপগ্রেডেশন দরকার, ট্রেন্ড যেটা আছে তার সঙ্গে নিজেকে অ্যালাইন করার দরকার আছে। অতএব আজকের দিনে যদি এআই আসে এবং সেটার অ্যাডাপ্টেশনও কিন্তু খুব হাই মার্কেটে, মানে আমি দেখছি আমার অনেক ডোমেস্টিক ক্লায়েন্টও ছোট ছোট করে কিন্তু এআই আমি এটা নেক্সট কোশ্চেন আমার এটাই ছিল যে এটাকে আপনি হ্যান্ডেল করবেন কি করে, কারণ কোনো প্রপোজালে ক্লায়েন্ট নিজে থেকে চাইছে যে তুমি আমাকে ইন্টিগ্রেশন করার পরে এআই এর স্কোপটা বলে দাও ইন এসএপি প্রজেক্ট। এরকম একটা এক্সাম্পল দিই, খুব ইন্টারেস্টিং কোশ্চেন অ্যান্ড আই উইল বি হ্যাপি টু আনসার। সেটা হচ্ছে আমাদের কিছু সলিউশন এসএপির মধ্যে আছে, কনফিগারেবল করা যায়, সবই ঠিক আছে, কিন্তু ফাইনালি যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাই কিছু জায়গা আছে ক্লায়েন্ট এক্সপেকটেশনটা মিট হয় না। ঠিক আছে, মেজরলি রিলেটেড টু ডিমান্ড প্ল্যানিং, ফোরকাস্টিং। এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটায় এআই এর একটা বিশাল বড় ভূমিকা আছে। যদি আমরা হিস্টোরিক্যাল ডেটা ইউজ করি এসএপির এবং সেটা ডিমান্ড প্ল্যানিং এর জন্য আমরা ব্যবহার করি, তাহলে তার যে আউটপুট আসবে সেটা কিন্তু এসএপিতে আমরা ফিট করে সেই ফোকাসটা বানাতে পারি। মানে আমার দরকার নেই যে এসএপির মধ্যেই যে ডিমান্ড প্ল্যানিং এর ফোরকাস্টিং করতে হবে। তো এরকম অনেক ইউজ কেসেস আছে যেগুলো কিনা এসএপি কে মাঝখানে রেখে তার আশেপাশে সারাউন্ডিং এ আমরা বিল্ড আপ করতে পারি। এগুলো ভাবতে হবে, দিস ইজ দ্য পার্ট অফ কনসাল্টিং। আমি সবসময় একটা প্রোডাক্ট পেয়েছি, সেই প্রোডাক্টে কি আছে তার প্রোডাক্টের পেছনেই দৌড়চ্ছি, ইটস নট লাইক দ্যাট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট, ইউ হ্যাভ টু ওপেন ইউর মাইন্ড টু থিঙ্ক what are the available technology, those are technically feasible and economically viable and socially acceptable, and you can use it. তো সেইভাবে কিন্তু কনসাল্টিংটা চলে। কনসাল্টিং কিন্তু একদমই এই নয় যে আমার কাছে রেস্ট্রিক্টেড আছে এই প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টের বাইরে যাব না, আমাকে এটা নিয়েই কাজ করতে হবে, ক্লায়েন্টের এক্সপেকটেশন কি আছে কি পেয়ে আছে আমার দেখার দরকার নেই, এটা দিয়ে আমার যতটা হবে ততটাই আমি করবো। ইটস নট লাইক দ্যাট। তো ডক্টরেট করলেন অর্গানাইজেশনাল লিডারশিপে, তো সেইটা মানে এই এডুকেশনটা আপনার লিডারশিপ স্টাইলকে কিভাবে ইমপ্যাক্ট করেছে বা
শেপ দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা অদ্ভুত জিনিস হয়েছে। সেটা হচ্ছে 2020-তে যখন কোভিড এলো, 2020 একটু মানে পরের দিকে, লেট 2020 যখন কোভিড এলো, তখন অনেক রকম মানে কোভিডটা তো সবার জন্যই খুব নতুন ছিল। COVID-19 was very new for everyone. তো আমি ভাবছিলাম যে ইন মাই অর্গানাইজেশন এর ইম্প্যাক্টটা কি হতে পারে, হাউ পিপল উইল রেসপন্ড। কারণ ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেল, সবাই বাড়ি থেকে কাজ করছে। এই ওয়ার্ক ফ্রম হোম হওয়ার জন্য একটা ড্রাস্টিক চেঞ্জ এলো মানুষের জীবনে, ঠিক আছে। ওয়ার্কিং টাইমের কোনো বালাই থাকলো না। আমি নিজেও এর একটা কারণও আছে। উই আর ইন কমপ্লিটলি আনসার্টেনটি। আমরা একটা আনসার্টেনটির মধ্যে ছিল, একটা সবসময় অ্যাংজাইটির মধ্যে সময় কেটেছে সবাইরই, মানে ইনক্লুডিং মি। সবাই সেই সময়টা গেছে। অনেকে সেই সময় হয়তো মেডিটেশন প্র্যাকটিস করেছে, আমিও করেছি, তো নিজের মাইন্ড ব্যালেন্স রাখার জন্য। তো এই বিভিন্ন রকম এই টাইপের সিচুয়েশনের জন্য আমরা নিজেরা বুঝতে পারতাম না যে কখন কাজ করা শুরু করছি, কখন কাজ করা শেষ করছি, তার ইম্প্যাক্টটা কি হচ্ছে, আমাদের মেন্টাল ইম্প্যাক্ট কি হচ্ছে, ফ্যামিলিতে ইম্প্যাক্ট কি হচ্ছে, বা আদার্স কি কি ইম্প্যাক্ট আছে। তো সাস্টেনেবিলিটি ওয়াজ আ মেজর কনসার্ন। যে কিভাবে সাস্টেন হবে। লট অফ থিংস আর চেঞ্জিং, ওয়ার চেঞ্জিং। তখন আমি ভাবলাম যে আই শুড রিড or review more literature on this sustainability subject, where I can use my leadership for sustainability in my organization at least. তো আমি যখন ডক্টরেট করেছি, লিটারেচার রিভিউ বলে একটা সেকশন থাকে, যেখানে এক্সিস্টিং লিটারেচার থেকে আমাদেরকে রিভিউ দিতে হয়, রেফারেন্স দিই হার্ভার্ড। তো সেই লিটারেচার রিভিউ লিটারেচারের সংখ্যা খুবই কম ছিল। তো থিসিস পরের দিকে বেড়েছে। মানে আমি তো 2020-তে স্টার্ট করেছি, 2021, 22, 23, 22 তখন আমার লিটারেচার রিভিউ তো শেষ হয়ে গেছে। কিন্তু ওই সময় আমি যে লিটারেচারগুলো পাচ্ছিলাম, COVID-19-এর ওপরে লিটারেচার আছে, ডোমেস্টিক ভায়োলেন্স, মেন্টাল স্টেবিলিটি, প্রচুর কিছু আর কি, মানে অল আর রিলেটেড টু COVID-19। তো আমার নিজের ডেভেলপ করা বা আমার নিজের কন্ট্রিবিউশন করার জায়গাটা অনেকটা বেশি ছিল। সো বেসড অন সার্টেন লিটারেচার রিভিউ আমার কন্ট্রিবিউশনটাও কিন্তু অনেক বেশি ইন মাই থিসিস অন লিডারশিপ অন সাস্টেনেবিলিটি। কারণ ওই সময় অ্যারোটেক ওয়াজ সাস্টেইন, মানে হয়তো অনেক জায়গায় অনেক কোম্পানিরই অনেক ক্ষতি হয়ে গেছে, বাট আমরা কিন্তু মানে আমাদের লোকজন সেভাবে কিন্তু ইম্প্যাক্টেড হয়নি, কেউ ইম্প্যাক্টেড হয়নি। বিকজ আমরা যেভাবে ম্যানেজ করেছি, যেভাবে আমরা HR মডেলটাকে সেট আপ করেছিলাম, যেভাবে PR আমরা ডিপ্লয় করেছিলাম, বা যেভাবে আমরা নিজেরা কানেক্ট করতাম, একে অপরকে শেয়ার করতাম, অনলাইন গ্যাদারিং হতো, নলেজ শেয়ারিং হতো, অনেক কিছু হতো, মানে ট্রেনিং হতো। সো কোলাবোরেটিভলি উই স্পেন্ড আ ভেরি গুড টাইম অ্যান্ড ইট হেল্প মি all the literature reviews and contributions, my experience helped me to develop my thesis and applied those knowledge to my organization. It was a big help. আমরা ফার্স্ট রাউন্ডটা এখানেই শেষ করছি। এবার শুরু করে নেবো আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম হচ্ছে বিশ্লেষণ বাক্স। এখানে আমরা বিভিন্ন টপিক নিয়ে একটু ডিটেলসে গিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে AI, ML, RPA or ব্লকচেন, আপনি কোনটার ইন্টিগ্রেশন কর্পোরেট ক্লায়েন্টসদের ক্ষেত্রে বেশি করে দেখতে চাইবেন? অবশ্যই RPA। আচ্ছা, তার কারণটা বলি। তার কারণটা হচ্ছে রোবোটিক প্রসেস অটোমেশন অলওয়েজ সেভস প্রোডাক্টিভ ম্যান আওয়ার্স, এবং একটা RPA ইউজ কেস ইমপ্লিমেন্ট করা বা একটা প্রসেসকে অটোমেট করা মানে এই নয় যে ম্যানুয়ালি যে ভদ্রলোক কাজটা করছিল সে আর তার চাকরি রইল না বা সে আর কাজ করলো না। ইটস নট লাইক দ্যাট। তো প্রসেস অটোমেশন শুড বি লাইক দ্যাট, কে দ্য রিপিটেটিভ ওয়ার্ক should be automated, the redundant work
should be automated and the monotonous work should be automated. সেটা যে কাজটা প্রোডাক্টিভ একদম নয়, যে কাজের জন্য কোনো মাথা লাগে না, সেই কাজটাকে অটোমেট করে সেই যে সময়টা অতিবাহিত হচ্ছে ওই কাজটি করার জন্য সেই সময়টা বাঁচানো, সেই সময়টা বাঁচিয়ে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা এই কাজটি করছিলেন তাকে অন্য কোনো প্রোডাক্টিভ কাজে এঙ্গেজ করা। তো সেই জন্য রোবোটিক প্রসেস অটোমেশন ইজ ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট। এবং আমরা এসএপির ওপরে প্রচুর মোটামুটি 150+ ইউজ কেসেস আমরা ডিপ্লয় করেছি অন টপ অফ এসএপি। বাট উই নেভার ইউজড UiPath বা অটোমেশন এনিওয়্যার বা ব্লু প্রিজম। উই হ্যাভ আওয়ার ওন, আমাদের নিজেদের কম্পিটেন্সি আছে RPA। তো আমরা মাইক্রোসফট পাওয়ার অ্যাপস বা মাইক্রোসফট মাইক্রোসফট পাওয়ার কি বলে পাওয়ার অটোমেট, পাওয়ার অ্যাপস, অফিস 365 এর সঙ্গেই আসে, মানে কামস এন্টারপ্রাইজ লাইসেন্স। সেই জন্য আমরা ওটাই ইউজ করি। উই ডেভেলপড অল দ্য কাস্টম অ্যাপস। সো এটা আমার ফেভারিট। আচ্ছা, বেঙ্গলি টেক ট্যালেন্ট আর গ্লোবাল টেক ট্যালেন্ট, মানে অ্যারোডেকে হায়ারিং এবং ট্রেনিং এর ক্ষেত্রে মানে কোনটাকে সব থেকে বেশি প্রিফার করবেন বলে মনে হয়? শুধু অ্যারোডেকে নয়, মানে পুরো ইন্ডাস্ট্রির কথাই বলছি। বেঙ্গলি টেক ট্যালেন্ট আর গ্লোবাল টেক ট্যালেন্ট কথা যদি বলি, হ্যাঁ, তাহলে কারা সব থেকে বেশি ইন্টেলিজেন্ট বলে আপনার মনে হয় এবং কাদেরকে হায়ার করাটা বেশি? এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন। বিং এ বেঙ্গলি, আমি সবসময় চেষ্টা করি বেঙ্গলি ট্যালেন্টস হায়ার, অ্যান্ড এটা সহজাত ব্যাপার আর কি। মানে এরকম নয় যে আমি ইচ্ছা করে করছি। হ্যাঁ, আমি কলকাতায় আছি, আমি চাইবো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকেই যাতে আমি লোকজনকে হায়ার করতে পারি। আমার উদ্দেশ্যই সেটা। মানে একটা কোম্পানি ফর্ম করা, একটা কোম্পানি রান করার উদ্দেশ্য শুধুমাত্র ব্যবসা বা টপ লাইন বটম লাইন নয়। তার একটা উদ্দেশ্য হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন। ঠিক আছে? তো যেখানে এটা একটা পিভটাল রোল প্লে করে এমপ্লয়মেন্ট জেনারেশনটা, একটা এন্টারপ্রেনারশিপ জার্নিতে। তো আমি যতদিন ওয়েস্ট বেঙ্গলে আছি, আমি তো সবসময় চেষ্টা করবো যে কলকাতার ট্যালেন্ট ইউজ করা। তো অবভিয়াসলি বেঙ্গলিস। একটা ট্যালেন্ট যখন আপনি দেখছেন, তো আপনার এত এক্সপিরিয়েন্স, তো আপনি কিছু প্যারামিটার তো থাকে নিশ্চয়ই যেটাতে বোঝা যায়। মানে আমি অ্যাজ এ রিসোর্স ম্যানেজারও কাজ করেছি 3 ইয়ার্স। তো আমি এসএপি ট্যালেন্টের ইন্টারভিউ নিতাম। তো কিছু স্পেসিফিক প্যারামিটার সিনিয়র লিডারশিপের আমি দেখেছি, যেটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, মানে হয়তো স্কিল সেট ওয়াইজ একটু ডিগ্রেড আছে, বাট ইট উইল বি ফিজিবল ফর দেম টু কপ আপ অ্যান্ড এ গুড অ্যাটিটিউড। সো আপনার ক্ষেত্রে মানে কি কি প্যারামিটার আপনি দেখেন একটা রিসোর্স, বা আপনি অনেক আগে বলছিলেন যে কলেজ পাস আউট স্টুডেন্টসদেরও এখানে সুযোগ দেওয়া হয়, তাদেরই বেশি সুযোগ দেওয়া। হ্যাঁ, এবার সেই ক্ষেত্রে তাদের একটা আলাদা পার্সপেক্টিভ, এবং যখন আমরা এক্সপিরিয়েন্স কারণে দেখছি, হ্যাঁ, সেখানে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ তৈরি হয়। তো এটা আপনি কিভাবে, মানে আপনার ক্রাইটেরিয়া এবং আপনি কিভাবে হায়ারিং প্রসেসটাকে ফিগার আউট করেন? গুড কোশ্চেন। দেখো, যে কোনো হায়ারিং এর জন্য দুটো অ্যাসপেক্টস খুব ইম্পর্টেন্ট, অ্যাটিটিউড অ্যান্ড অ্যাপটিটিউড। ঠিক আছে? এর বাইরে কিছু হয় না। হ্যাঁ, তো ফ্রেশার্স রিক্রুটমেন্টের জন্য একরকম মডেল, একরকম মাইন্ডসেট রাখতে হবে। হ্যাঁ, যেখানে অ্যাটিটিউডটাকে অনেক বেশি প্রাধান্য দিতে হবে, অ্যাপটিটিউডটাকেও প্রাধান্য দিতে হবে অবশ্যই, কিন্তু তার মধ্যেও অ্যাটিটিউডটাকে প্রাধান্য দেওয়ার অনেক বেশি জরুরি। কারণ যে কোনো একটা রিক্রুটমেন্ট বা হায়ারিং প্রসেসের মধ্যে অ্যাপটিটিউড টেস্ট হয়, তারপর টেকনিক্যাল ইন্টারভিউ হয়, HR ইন্টারভিউ হয়, ফাইনাল রাউন্ড হয়, তারপরে একজন অনবোর্ড হয়। তো এই যে স্টেপসগুলো আছে, এগুলো পেরোতে গেলে অবশ্যই অ্যাপটিটিউড থাকতে হবে, নাহলে তো আর অ্যাপটিটিউড না থাকলে তো এই স্টেপগুলো ফেরানো যাবে না। HR ইন্টারভিউতে গিয়ে না হয় বা ফাইনাল ইন্টারভিউতে গিয়ে না হয় অ্যাটিটিউডটাকেও দেখা হলো অনেক বেশি পরিমাণে, বাট তার আগের স্টেজগুলোতে তো অ্যাটিটিউড দেখা হয়। এটা ফ্রেশার্সদের জন্য বললাম। ন্যাচারালি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এটা শুধুমাত্র আমি বলবো না অ্যারোটেকের জন্য ট্রু বা অন্য কোম্পানির জন্য ট্রু, এটা গোটা ভারতবর্ষের জন্য আজকের দিনে ট্রু। সেটা হচ্ছে হ্যান্ডস অন থাকা, টেকনিক্যালি অলওয়েজ আপগ্রেডেড থাকা। সেটা না থাকলে এক্সিস্টিং অর্গানাইজেশনের কাছেও সে অ্যাসেটের জায়গায় লাইবিলিটি হয়ে দাঁড়াবে, এবং অন্য কোনো
প্রসপেক্টিভ এমপ্লয়ের কাছে যদি সে যায়, তার কাছেও মানে কোয়ালিফাই করা খুব মুশকিল হয়ে যাবে। তো আমরা আগে, আজ থেকে যদি আমরা দেখি 15 বছর আগে, হ্যাঁ, বা 12 বছর আগে, ম্যানেজার বলে একটা রোল সবসময় ছিল। হ্যাঁ, ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, পোর্টফোলিও ম্যানেজার, ট্র্যাক ম্যানেজার, নানা রকম স্ট্রিম লিড, রিলিজ ম্যানেজার, ফেজ ম্যানেজার, অনেক কিছু হয়, মানে টার্মের তো শেষ নেই। কিন্তু ওই ম্যানেজার ব্যাপারটা কিন্তু ভারতবর্ষের ডেভেলপার বা কনসালটেন্টদের জন্য আজকের দিন আর অ্যাপ্লিকেবল না। যে কারণে এই যে পরিবর্তনটা আসছে, যে কোম্পানিগুলো কোনোদিনই লে অফ করতো না, তারা লে অফের কথা ভাবছে, করছে। হ্যাঁ, আমরা দেখতেই পাচ্ছি নিউজে, এটা তো আর কোনো হাইড অ্যান্ড সিক ব্যাপার নেই, চোখের সামনে নিউজে আসছে যে লে অফ করছে, এই লে অফ করছে। এটার কারণটাই হচ্ছে এটা যে যারা নিজেকে সবসময় আপগ্রেডেড রাখতে হবে টেকনিক্যালি, হ্যাঁ, অ্যালং উইথ দ্য ম্যানেজমেন্ট, টেকনোলজিটাকেও কিন্তু সঙ্গে নিয়ে চলতে হবে। তো তোমার যে প্রশ্নটা ছিল, সেটার সঠিক উত্তর হচ্ছে অ্যারোডেকে কেন যে কোনো কোম্পানিতে আজকের দিনে হায়ারিং এর সময়, ল্যাটারাল সিনিয়র হায়ারিং এর সময়, তার সলিউশন মাইন্ড, টেকনোলজি আন্ডারস্ট্যান্ডিং, এগুলো দেখার খুব প্রয়োজন, অ্যালং উইথ দ্য লিডারশিপ স্কিলস। আদারওয়াইজ সাস্টেন করা কিন্তু খুব মুশকিল। ওকে, তো স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস যেগুলো আছে, সেগুলো কিভাবে আপনাদের সলিউশনকে মানে অ্যাডাপ্ট করতে পারবে, এটা যদি সিম্পল ভাষায় একটু বোঝান। দেখো, স্মল আর মিডিয়াম স্কেল বিজনেসের জন্য না সেগমেন্টটাই আলাদা, সফটওয়্যারের সেগমেন্টটা পুরোপুরি আলাদা। উই আর নট ডুইং এনিথিং ফর এসএমই সেগমেন্ট, স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল সেগমেন্ট। হয়তো মিডিয়াম স্কেল এই টার্মটা অনেকটা ভাস্ট, মানে কতটা মিডিয়াম তার উপর নির্ভর করে। স্মল যেটা ঠিক আছে, স্মলটাকে আমি বাদ দিলাম। মিডিয়াম স্কেলের জন্য যদি ভাবি, আমরা কিন্তু প্রচুর মিড স্কেল ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এবং সাকসেসফুলি অনেক সলিউশন ডেলিভার করেছে এবং তারা অ্যাডাপ্টও করেছে। বাট এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে স্কেলেবিলিটি, আপগ্রেডেশন, এটা কিন্তু মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিতে অত ফাস্ট হয় না। হ্যাঁ, মানে আমি কোন একটা মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি, সে ভাবলো যে আমি এসএপি নেবো, এসএপি S4 নেবো, মানে আমি এন্টারপ্রাইজ ভার্সন নেবো, সে এসএপিটা হয়তো নিয়ে নিল। হ্যাঁ, তারপরে 5 বছর ধরে সে একই জায়গায় দাঁড়িয়ে আছে, না সে সিস্টেম আপগ্রেড করছে, না সে ভার্সন আপগ্রেড করছে, না নতুন কোনো এসএপি প্রোডাক্ট নিয়েছে, না অন্য কোনো থার্ড পার্টি ইন্টিগ্রেশন করছে, না অটোমেশন করছে এসএপিতে। যেভাবে নিয়েছে সেভাবেই চলছে, আর তার কোনো ভিশনও নেই। এটা কিন্তু মিডিয়াম স্কেলে আমি দেখি, আমার সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ, মানে যতটা আমি দেখেছি মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি এটা মানে ভিশনটা, টেকনোলজির যে ভিশনটা আপগ্রেড করার বা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করার আফটার সার্টেন এক্সটেন্ট, মানে একটা জিনিস নিয়ে নিলাম, আমি এসএপি নিয়ে নিলাম এত ইনভেস্ট করে, ব্যাস আমার অনেক কিছু হয়ে গেছে, এটা আমার চালাতে হবে। তারপরে যে তার একটা কন্টিনিউয়াস মেনটেনেন্স আছে, তার আপগ্রেডেশন আছে, অ্যাডভান্সমেন্ট আছে, অটোমেশন আছে। গো লাইভটা জাস্ট স্টার্টিং পয়েন্ট অফ এসএপি। একটা এসএপি ম্যাচিওর হয় ইনস্টলেশন আফটার 5 years, মেবি 6 years। সিস্টেম ম্যাচিওর হয়, সিস্টেমের সঙ্গে সেই সিস্টেমে ইউজাররা ম্যাচিওর হয়। যখনই ইউজাররা ম্যাচিওর হবে, তখনই কিন্তু নানা রকম রিকোয়ারমেন্ট ইউজার থেকে উঠে আসবে, অ্যান্ড সেই রিকোয়ারমেন্টগুলো শুনতে হবে, শুনে নিজেকে বিচার বিবেচনা করতে হবে, করে কনসালটেন্ট বা পার্টনারকে বলতে হবে যে আমার এই অটোমেশনটা দরকার, তবেই সিস্টেমটা কিন্তু নেক্সট লেভেলে যাবে, আদারওয়াইজ কিন্তু যাবে না, একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। এসএপির রেলিভেন্সটা মানে 2040-তে আপনি কি দেখছেন এই এআই এর হাতে? এআই এর থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে, বা মার্কেট 10-15 ক্লাউডে, মানে ক্লাউডটা আমরা কি দেখছি, ক্লাউডটা কি দেখছি? হ্যাঁ, এআইটা পরে আসবে।
এসএপি যে প্রাইভেট ক্লাউড মানে রাইস উইথ এসএপি আর গ্রো উইথ এসএপি, এই দুটোর আমরা কি দেখছি, আমরা যত আপগ্রেডেশন বা ভার্সন ম্যানেজমেন্ট বা ভার্সন আপগ্রেডেশন বা কনভার্সন আমরা 2020 আগে দেখেছি, পেয়েছি ইমপ্লিমেন্টেশন, সেই সংখ্যাটা কি আজকের দিনে সেম আছে? মানে আমি কোনো কমেন্ট করছি না এটা নিয়ে, বাট অ্যাজ এ ইমপ্লিমেন্টেশন কনসালটেন্ট, এসএপি ইমপ্লিমেন্টেশন কনসালটেন্ট, আমাদের জন্য তো একটা কনসার্ন এরিয়া যে নাম্বার অফ ইনস্টলেশন ইন রাইস গ্রো হয়তো হচ্ছে, গ্রোর টিসিওটা প্রায় রাইসের টিসিওর মধ্যে অনেক ডিফারেন্স আছে, তো গ্রোটা হচ্ছে, কিন্তু রাইস যারা ইসিসিতে আছে বা S/4HANA আছে তারা কিন্তু চট করে এখন রাইসে যাচ্ছে, অ্যাডাপ্ট করছে না। তো 2040 এসএপি তো টাইম লাইন দিয়েছে, আগে 27 দিয়েছিল, এখন 30 দিয়েছে, তো এক্সটেন্ড করছে। তার কারণটাই হচ্ছে যে এই অ্যাডাপ্টেশনটা খুব ফাস্ট নয়, সেই জন্য ডিফার হচ্ছে, সাপোর্টটাও এক্সটেন্ড হচ্ছে। তো যেমন এই ডিসেম্বরে 1909 এর সাপোর্ট 2020 সাপোর্ট এসএপি বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, তো ওটাকে এক্সটেন্ড করতে গেলে সাপোর্ট আমাকে যদি পেতে হয় এসএপি, তাহলে আমাকে আপগ্রেড করতে হবে 2024, কারেক্ট? তো ওটাই মানে আমি যেটুকু বুঝছি বা যেটুকু দেখছি, সেই জায়গায় 2040-এও যে কত S/4HANA ক্লাউডে যাবে, এবং ক্লাউডে না গেলে এআই এর যে অ্যাডাপশন সেটা বা কতটা হাই হবে সেটা বলা মুশকিল, কারণ এআই এর যে এসএপি যে প্রোডাক্ট সেটাও কিন্তু ক্লাউডে, এসএপি জুল ইজ নট অন প্রেম, রাইট? তো ক্লাউডে তুমি যদি না যাও, তুমি ক্লাউডের প্রোডাক্ট নিচ্ছ, এটা কতটা অ্যাকসেপ্টেবল কাস্টমারের জন্য ডাউট আছে। তো আমরা সেকেন্ড রাউন্ডে এখানেই শেষ করছি, চলে যাবো আমাদের ফাইনাল রাউন্ডে, যার নাম হচ্ছে তাড়াতাড়ি করো। এটা র্যাপিড ফায়ার রাউন্ড, দুটো করে অপশন থাকবে, একটা চুজ করতে হবে। ওকে, তো স্যাপ নাকি ক্লাউড? ক্লাউড। আচ্ছা, কনসাল্টিং নাকি প্রোডাক্ট? খুব কঠিন ডিসিশন, কারণ আমরা তো অনেকটাই প্রোডাক্টে মুভ করেছি কনসাল্টিং থেকে, তো এটা কম্বিনেশন বলা যেতে পারে, ইট শুড বি 50-50, মানে টু ফ্রম সাস্টেনেবিলিটি পার্সপেক্টিভ। কোনটাকে প্রেফার করবেন, এআই নাকি আইওটি? এআই। আচ্ছা, ইন্ডিয়া বেস ক্লায়েন্ট নাকি গ্লোবাল ক্লায়েন্ট, ফার্স্টে কাকে প্রেফারেন্স দেবেন? ইন্ডিয়া। আচ্ছা, ডেটা অ্যানালিটিক্স আর অটোমেশন? অটোমেশন। কোনটা এখনকার স্টুডেন্টদের বেশি জানা উচিত, মানে লিডারশিপ বুকস নাকি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স? হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। ডক্টরেট নাকি এমবিএ? ডক্টরেট। কেন এমবিএ নয়, কেন এটা যদি এক্সপ্লেন করতে পারি? আচ্ছা সেটা বলি, ডক্টরেট দু রকমের হয়। হ্যাঁ, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে এন্টারপ্রাইজ, ঠিক আছে, যেটাকে ডিবিএ বলে, মানে হোয়াট আই ডিড দ্যাট ইজ ডিবিএ, হ্যাঁ, ডক্টর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো ডিবিএটা অনেকটা প্রফেশনাল ট্র্যাকে যায়, আর ডক্টরেট মানে পিএইচডি যেটাকে মানে যেটা একাডেমিক, সেটা কিন্তু একাডেমিক ট্র্যাকে যায়, এডুকেশন ট্র্যাকে যায়। আমি যখনই বলছি ডক্টরেট, তার মানে আমায় দেখতে হবে প্রথমে সেটা একাডেমিক ট্র্যাক না প্রফেশনাল ট্র্যাক। যদি একাডেমিক ট্র্যাক হয় তাহলে আমি তো এমবিএ এর কথা বলবোই না। সেই একাডেমিক ট্র্যাকে এমবিএ করেছে, তারপরে ডক্টরেট করেছে, তারপরে বিভিন্ন বড় বড় বি স্কুলে পড়াচ্ছে, সেই প্রফেসরের সংখ্যাটা কত? বেশি নয় তো, তাই তো? কিন্তু এমবিএ এর সংখ্যাটা অনেক বেশি। আবার আজকের দিনে ডিবিএ সংখ্যাটাই বা কত? সেটাও বেশি নয় কিন্তু। মানে প্রফেশনাল ট্র্যাকে থেকে ডক্টরেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করছে, এরকম সংখ্যাটা যে প্রচুর বেশি তাও না, সেটাও কিন্তু মুষ্টিমেয়। অতএব ডিবিএ বা পিএইচডি বোথ আর ইকুইভ্যালেন্ট আর বোথ আর হাইয়েস্ট ডিগ্রি, মানে হাইয়েস্ট মানে এর ওপরেও পোস্টডক হয় সেটা বলছি না, কিন্তু হাইয়েস্ট ডিগ্রি ইন টার্মস অফ একটা
লেভেল পর্যন্ত, যেখানে ইউ উইল গেট কোয়ালিফাইড ফর মেনি থিংস। আই ক্যান টেক ক্লাসেস ইন এনি MBA কলেজ অর এনি ইঞ্জিনিয়ারিং কলেজ, আই ক্যান টেক পার্ট টাইম, আমি করতে পারি এগুলো। হ্যাঁ, তো সেটা অ্যাডভান্টেজ টু বিং এ ডক্টরেট ডিগ্রি, যেটা শুধুমাত্র MBA ডিগ্রি নিয়ে করা মুশকিল। অ্যান্ড ডক্টরেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বেসিক্যালি কভার্স দ্য MBA functions also. Not subjects, mind it, functions. But DBA করতে গেলে you should have post graduation. সেটা তো দরকার। অতএব দুটোর মধ্যে যে কম্প্যারিজন, সেই কম্প্যারিজনের দুটো দিক বা দুটো অবজেক্টিভ কিন্তু সম্পূর্ণ আলাদা। DBA you should do it for yourself, নিজের জন্য। MBA নিজের জন্য করে, বাট MBA অনেকটা বেশি মানুষ করে হচ্ছে to get the next leap of your professional career. Not DBA. DBA is not give you a leap of your professional career. It's for your own knowledge, your নিজের জন্য সবকিছু, মানে নিজের স্যাটিসফ্যাকশন, নিজের আন্ডারস্ট্যান্ডিং, নিজের নলেজ বেস তৈরি করার জন্য। ওকে, তো র্যাপিড ফায়ারটা এখানেই শেষ করছি, চলে যাবো আমাদের ফাইনাল কোশ্চেন। প্রথম কোশ্চেন তো অ্যাজ এ ফাউন্ডার এবং অ্যাজ এ কর্পোরেট গাই, আপনি নতুন জেনারেশনের বাবা মাদের আগে কি সাজেশন দেবেন যে আপব্রিঙ্গিংটা কিভাবে করা উচিত? কারণ যে এরাটা এর পরে আসছে, দ্যাট উইল বি এ ডিফিকাল্ট এবং টোটালি ডিফারেন্ট একটা এরাতে আসতে চলেছে। ফ্রম আমি যেটা বলছি মানে ফ্রম 2030 টিল 2050, এই 20টা বছর অ্যাটলিস্ট ভারতবর্ষ একটা অন্য নিজেকে অন্য স্কেলে দেখতে পাবে। তো সেই সময়ের বাবা মাদের তাদের ছেলে মেয়েদের আপব্রিঙ্গিং কিভাবে করা উচিত, এবং আমরা সবাই জানি যে স্কুল এডুকেশন ইজ নট এনাফ টু ল্যান্ড এ জব অলসো, অ্যান্ড যে হ্যান্ডস অনের কথাটা আপনি বললেন সেটাও আমার মনে হয় না মোর দ্যান এনাফ, সেটা নিজেকে অনেকখানি করতে হবে এবং তার জন্য প্রপার গাইডেন্স অবভিয়াসলি দরকার। সেটাতে আপনার ভিশন এবং কি সাজেশন? না, যেটা বিষয় হচ্ছে যে প্যারেন্টসদের কাছে আমার একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে যে কোনো বাচ্চার ছোট বয়স থেকে দেখতে হবে তার ইন্টারেস্টটা, ঠিক আছে? আমরা সবসময় ভুল একটা করে থাকি এবং যে ভুলটার মাসুল সেই বাচ্চাটাকে সারা জীবন দিতে হয়। সেটা হচ্ছে আমরা সবসময় ভাবি আমার ছেলে বা মেয়ে না ইঞ্জিনিয়ার হবে, নয় ডাক্তার হবে, বা অনেকে ভাবে যে ঠিক আছে আমার ছেলে বা মেয়ে UPSC দেবে বা কোনো গভর্নমেন্টের কম্পিটিটিভ এক্সাম দেবে, গভর্নমেন্ট সার্ভিস করবে, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করবে, স্টেট গভর্নমেন্টে। এই মাইন্ডসেট কিন্তু মেজরিটি প্যারেন্টসের, হ্যাঁ, স্পেশালি বাঙালিদের তো অনেক বেশি। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে বাচ্চার ইন্টারেস্ট দেখতে হবে। ট্যালেন্ট বলে কিছু হয় না, এভরিথিং শুড বি ডেভেলপড। হ্যাঁ, প্র্যাকটিসের মধ্যে দিয়ে সবকিছু ডেভেলপ করা যায়। তো ইন্টারেস্টটা দেখতে হবে, ওটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমার বাচ্চার ইন্টারেস্টটা কোন দিকে। যদি একটা বাচ্চা ছোট বয়স থেকে ভালো নাচতে পারে, ভালো গান করতে পারে, তাকে আমি জোর করে যদি বলি না তোকে IIT-তে যেতে হবে, তোকে JEE দিতে হবে, হ্যাঁ, ইট ডাজন্ট মেক সেন্স। তার যদি পড়াশোনায় অতটা ইন্টারেস্ট না থাকে, পড়াশোনায় হয়তো ইন্টারেস্ট আছে, হয়তো সায়েন্সে অতটা ইন্টারেস্ট নেই, ম্যাথামেটিক্সে ইন্টারেস্ট নেই, তাহলে তাকে তো জোর করে JEE-র জন্য পড়ানোর কোনো মানে হয় না, তাই না? তো তার যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটাকে এনকারেজ করতে হবে, সেই ইন্টারেস্ট এরিয়াটাকে সাপোর্ট করতে হবে, করে তাকে প্রপার গাইডেন্স দিয়ে সেই ক্যারিয়ারটায় যে যাতে সে সফল হতে পারে সেই চেষ্টা করতে হবে। সেটা একাডেমিকে হোক, সেটা এক্সট্রা কারিকুলারে হোক। এক্সট্রা কারিকুলারটা প্রচন্ড ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা না পড়ে ফুটবল খেলে, ঠিক আছে? এটা যে কত একটা মূল্যবান কথা, হ্যাঁ, সেটা আজকের দিনে আমরা বুঝতে পারি। তার কারণ হচ্ছে এখন বাচ্চারা মোবাইলের মধ্যে, ল্যাপটপের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। অর্ধেক বাচ্চা তো বাড়ি থেকে বেরোই না, মাসের পর মাস বেরোয় না। হ্যাঁ, তারা বেরোতে চায়ও না। হ্যাঁ, তারা তো ফুটবল তো দূরের কথা, তারা তো কিছুই খেলে না, তাই না? তো
ওভারঅল ডেভেলপমেন্টের জন্য স্পোর্টস একটা খুব বড় অংশ। ছোট বয়স থেকে খেলাধুলা করা বাচ্চাদের খুবই প্রয়োজন। আমাদের সময়টা খুবই স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত ভাবে ছিল। মানে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা ক্রিকেট খেলতে চলে গেলাম, ফুটবল খেলতে চলে গেলাম, এটা আমরা স্বতঃস্ফূর্ত ভাবে করেছি। কেউ আমাদের বলেনি যে যাও খেলতে যাও, হ্যাঁ তারপরে এসে পড়তে বসবে, এরকম বলেনি। এখনকার বাচ্চারা কিন্তু সেইভাবে সকালে উঠে খেলতে চলে গেল এরকম করে না, অনেকটাই বেশি কিন্তু গ্যাজেটস এর ভেতরে এঙ্গেজ। ওই জায়গা থেকে যতটা বার করে বাচ্চাদের ফ্রি করা যাবে, হ্যাঁ পরিবেশের সঙ্গে অনেক বেশি মেশানো যাবে, মেলানো যাবে, তত বাচ্চার মানে সার্বভৌম বিকাশ করবে আর কি। আর একটা কোশ্চেন করছি যেটা একটু ডিফারেন্ট। সাপোজ ধরুন অ্যারোটেক নেই আজকে, মানে অ্যারোটেক না থাকলে আপনি কি করতেন, বা আগামী দিনে একটা বিজনেসকে টেকনোলজি কনসাল্টিং এ যদি আপনি না থাকেন তাহলে আপনার ভিশনটা কি নেক্সট 20 ইয়ার্স ফ্রম 2030 টু 2050? যদি আমি অ্যারোটেকে না থাকি, অ্যারোটেক নেই, ধরুন আপনি টেকনোলজি কনসাল্টিংও করছেন না। আচ্ছা হ্যাঁ, তাহলে তাহলে আমি যেটা করতাম, মানে দুটো কাজ করতাম। এক নম্বর, আমি আমার 2030 পর্যন্ত জীবনে যা শিখেছি সেগুলো লোকজনকে শেখাতাম, বাচ্চাদের শেখাতাম। যে যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো যাতে তারা না করে সেই গাইডেন্স গুলো দিতাম। সেটা আমি এখনো করি, ছোটভাবে করি, তখন আরো বড়ভাবে করতাম। খুব ইম্পর্টেন্টলি আমি যেটা করতাম, আমি ঘুরে বেড়াতাম প্রচুর। আর অন্য কিছু করতামই না। আমার লাইফ লেসন থেকে যা কিছু শেখা সেগুলো শেখানো, আর নিজেকে সময় দেওয়া। কারণ নিজেকে সময় তো আজকালকার দিনে মানুষ দিয়ে উঠতে পারে, তো নিজেকে সময় দেওয়াটা খুব প্রয়োজন। একটা সময় পর নিজেকে সময় দিতে হবে। বিগেস্ট লাইফ লেসনটা কি যদি আমি বলি, যে দুটো বিগেস্ট লাইফ লেসন যেটা আপনি জুনিয়রদের বলেন যে স্কুল পাত্তা না ফলো করতে? হ্যাঁ, বিগেস্ট লাইফ লেসন হচ্ছে তুমি যা শিখেছো, হোয়াট এভার ইউ হ্যাভ লার্ন, অলওয়েজ ইউ হ্যাভ টু আনলার্ন টু লার্ন নিউ থিংস। এক কথায় বললাম, খুব ইম্পর্টেন্ট এটা। এই একটা কথার মধ্যে অনেক বড় জিনিস লুকিয়ে আছে। সেটা হচ্ছে, আমি সারা জীবন অ্যাজ এ এসএপি কনসালটেন্ট, যতদিন চাকরি করেছি যতদিন এসএপি কনসালটেন্ট হিসাবে কাজ করে এসেছি, কিন্তু যখন আমি আমার নিজের এন্টারপ্রেনার জার্নিটা শুরু করলাম, আমি কিন্তু এসএপি দিয়ে শুরু করিনি। বললেন ঠিক আছে, আমি শুরু করেছি সেলস দিয়ে, আমি শুরু করেছি সোলার দিয়ে। হ্যাঁ, তো আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু ওই জায়গায় ইউজ হয়েছে, নট ইন টার্মস অফ টেকনোলজি বাট ইন টার্মস অফ ম্যানেজমেন্ট, ইন টার্মস অফ এরিয়া অফ ইন্টারেস্ট, লিডারশিপ, মেকিং এ টিম, ম্যানেজিং এ টিম, ডেলিভারি, এইসব এক্সপিরিয়েন্স গুলো আমার ইউজ হয়েছে। টেকনোলজির এক্সপিরিয়েন্স তো আমার ইউজ হয়নি, বাট এট দ্য সেম টাইম এটা তো একটা অন্য পার্সপেক্টিভে বললাম। আর একটা পার্সপেক্টিভে বলি, যদি ডাইভার্সিফিকেশন না থাকে এন্টারপ্রেনারশিপের মধ্যে, নিউ থিংস না নিয়ে আসতে পারো জার্নির মধ্যে, তাহলে কিন্তু একটা সময় পর উইল গেট স্টাক। আমরা অ্যারোডেক ওয়াই উই ইন্ট্রোডিউস প্রোডাক্টস, আমি জানি না কলকাতায় কতগুলো কোম্পানি আছে যারা এসএপি কনসাল্টিং করে, এসএপি ইমপ্লিমেন্ট করে এবং অনেক বড় বড় ক্লায়েন্টের সঙ্গে কাজ করে, তাদের নিজেদের প্রোডাক্টস আছে। I really don't know. I really don't know my competitors in Kolkata. আমি জানি না, মানে কেউ যদি জানে আমাকে বলে দেবে সেটা। I don't know the kind of products we have. সেই প্রোডাক্ট এসএপি কনসাল্টিং বুটিক ফার্ম আমাদের মতো ফার্মে কজনের কাছে আছে, কতজন এই প্রোডাক্টগুলো ডিপ্লয় করছে। We have a good client base in Eastern India and in India, not only in Eastern India, for our products. কনসাল্টিং এ তো আমরা আছি, সার্ভিসে তো আছি, বাট যখন থেকে আমরা প্রোডাক্ট লঞ্চ করেছি, কনসাল্টিং এর যেহেতু রেপুটেশন, যে ব্র্যান্ডিংটা আছে, যে ট্রাস্টটা আছে, সেই ট্রাস্টের উপরে কিন্তু মেনি বিগ কোম্পানিজ আর ডিপ্লয়িং আওয়ার প্রোডাক্টস। তো আমার বক্তব্য হচ্ছে, এই ডাইভার্সিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট টু
সাস্টেন টু গেট ইনটু নেক্সট লেভেল। হ্যাঁ, এই কথাটা আরেকজনও বলছিলেন কিছুদিন আগে। মোস্ট প্রবাবলি এই এপিসোডটা যবে লঞ্চ হবে তার আগে ওটা লঞ্চ হয়ে গেছে। তার নাম হচ্ছে ডক্টর গৌতম চট্টোপাধ্যায়, আচ্ছা, নাসার সায়েন্টিস্ট। কিছুদিন আগে থেকে ইন্টারভিউ করলাম, তিনি বলছিলেন যে আমরা যত বেশি জানবো তত বেশি বুঝতে পারবো আমরা কত কম জানি। একদমই তাই। অতএব নিজের আপগ্রেডেশন খুব ইম্পর্টেন্ট, এবং নিজের ভিশন, মাইন্ড ওপেন রাখা এবং ফ্লেক্সিবিলিটি এন্ড অ্যাডাপ্টেবিলিটি অনেক হাই রাখা সবসময়। এটা আমার মনে হয় জবের ক্ষেত্রেও আস্তে আস্তে কোম্পানিগুলো তাই চাইছে যে অ্যাডাপ্টেবিলিটি আরো বেটার হোক, এবং যেটা যে কোনো জায়গায় যাতে তোমাকে ফিটিং করা যায় কোনো রিসোর্সকে। অ্যাবসলিউটলি, সে খুব ইম্পর্টেন্ট আছে। মানে একটা সময় যখন এইরকম এমপ্লয়ি চাওয়া হতো, মানে আমি ইন্ডিপেন্ডেন্সের সেই সময় কথা বলছি, যে বেশি ক্রিয়েটিভ মাইন্ডেড যেন না হয়, যে কাজটা বলা হবে সেটা যেন করে। কিন্তু আজকে সেই ট্রানজিশনটা আমরা দেখতে পাচ্ছি যে তাদের যেন সেই থিঙ্কিং ক্যাপাসিটিটা থাকে যে মাল্টিপল অ্যাসপেক্টে তারা যেন ভাবতে পারে। ক্রস স্কিলিং এখন তো করা হচ্ছে, এবং সবচেয়ে মেজর প্রবলেমটা কোথায়? মেজর প্রবলেম আমাদের বাঙালিদের, যে ব্রিটিশ এরাতে ক্যাপিটাল ছিল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা। দ্যাট ওয়াজ দ্য মেজর প্রবলেম। তুমি যেটা বললে, এই যে ইনোভেটিভ মাইন্ড যদি তৈরি না হয়, ব্রিটিশরা তো কেরানি তৈরি করে গেছে, বাঙালিরা হচ্ছে সবসময় এই জন্য ভাবে যে কত ভালো চাকরি করবো, কত ভালো চাকরি করবো, চাকরি মাইন্ড থেকে আর বেরোতে পারি। এটা জেনারেশন আফটার জেনারেশন এই মাইন্ডসেট, এই কালচারটা কিন্তু ক্যারি ওভার হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা অনেকটাই বেরিয়ে এসেছি। এখন তো দেখো স্টার্ট আপ কলকাতায় অনেক বেশি বাঙালি অন্টারপ্রেনার আছে। হ্যাঁ, আমি আমাদের ইয়েতে দেখি, ফাউন্ডেশনে দেখি, ব্যবসায়ী বাঙালি ফাউন্ডেশনে কত মেম্বার। হ্যাঁ, অল আর অন্টারপ্রেনার, অল আর বেঙ্গলিজ। আমরা তো সব বাঙালি অন্টারপ্রেনারদের কমিউনিটি, আমরা তো মেম্বারশিপ তো বাঙালিদের। তো কত অন্টারপ্রেনার্স আছে, নট অনলি ইন আইটি, ইন আদার ফিল্ডস অলসো অনেক আছে, এবং ভালো ভালো কাজ করছে। হ্যাঁ, এই যে কি বলে মাতৃ, হ্যাঁ, রনি তো আমার খুবই ফেভারিট, খুব ভালো প্রোডাক্টটা। প্রচুর লোকজন ভালো ভালো কাজ করছে। এই যে ইয়ে কি বলে বায়োচার, হ্যাঁ, বায়োচার প্রোডাকশন ফ্রম দ্য ওয়েস্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট। এটার বাঙালি ছেলে আছে, গট ইন্ট্রোডিউসড উইথ সামওয়ান। তো হি ইজ ডুইং, প্ল্যান্ট সেট আপ করেছে ইয়েতে, কি বলে নর্থ বেঙ্গলে, সেখান থেকে বায়োচার তৈরি করছে। এটা টি গার্ডেন্স এর জন্য খুব ইম্পর্টেন্ট, টি গার্ডেন্স এর জন্য খুব ভালো বায়োচার এন্ড অল্টারনেটিভ ফুয়েলস। তো এটা আমাদেরও রেসপন্সিবিলিটি কি আমরা এই সমস্ত স্টার্টআপ গুলোকে আরো এক্সপোজারে নিয়ে আসতে পারি। মানে শুধুমাত্র লোকেরা জানতে পারছে না তাদের দোষ নয়, আমাদেরও দোষ যে আমরা আনতে পারছি না। না, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর কামিং ইন মাই অফিস।